আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হাসিনুর রহমান। সাংকেতিক ভাষায় আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহনাজ রিতা। পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জাতীয় ক্রীড়াবিদদের মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু করা হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি স্পোর্টস। দেখুন খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। যারা জাতীয় ক্রীড়াবিদ তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে দেয়া হচ্ছে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সুইচ টিপে অনলাইন ব্যাংকিং সিস্টেমে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সবার মোবাইলে চলে গেছে? দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট। ওয়েল ডান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই 7টা খেলা আমরা ডিসাইড করেছি, এই 7টা খেলায় কারা পারদর্শী ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। প্রধানমন্ত্রী ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে ৪র্থ শ্রেণী থেকে কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য তারা যাতে এই সুযোগটা পায়। শিক্ষা কারিকুলামের পাশাপাশি কারিকুলামের ভেতরে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করব, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। পেশাদার খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। আপনারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন। আপনারা
দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে মোহাম্মদ শহীদুল্লাহ ও বেগম সাবিনা খাতুন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে খেলোয়াড়দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোরশেদ আলম, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ক্রীড়া ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড বিতরণের মাধ্যমে পেশাদারিত্বের নতুন উচ্চতায় পৌঁছালো দেশের অ্যাথলেটরা। প্রথম ধাপে 129 জন ক্রীড়াবিদ এখন থেকে পাচ্ছেন মাসিক 1 লক্ষ টাকা বেতন। অভাব অনটনের গ্লানি মুছে মাঠের লড়াইয়ে মনোনিবেশ করার সুযোগ পেয়ে অ্যাথলেটরা আসলে কি বলছেন, তাই জানবো আমরা মাহবুবুর রহমানের রিপোর্টে। মেধা আর শ্রমের বিনিময়ে যারা বিদেশের মাটিতে উড়িয়েছেন লাল সবুজের নিশান, আজ তাদের দুশ্চিন্তা লাঘবের দিন। বেতন কাঠামোর আওতায় আসায় তাই তো উৎসবের আমেজ খেলোয়াড়দের মাঝে। এই অর্থনৈতিক বিপ্লব কি বদলে দেবে দেশের খেলার মানচিত্র? ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে, সেটার কারণে আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়, তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। মাসিক 1 লক্ষ টাকার আর্থিক মেরুদণ্ড কেবল জীবনযাত্রাই বদলাবে না, বরং খেলাধুলাকে দিবে পেশাদারিত্বের এক অনন্য উচ্চতা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে, এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। টেবিল টেনিস বলেন বা অন্যান্য সকল স্পোর্টস বলেন, আমরা এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। অনিশ্চয়তার মেঘ কেটে এখন সাফল্যের সোনালী রোদে অবগাহনের অপেক্ষা। 500 জন ক্রীড়াবিদ যখন এই সুবিধার আওতায় আসবেন, তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ক্রীড়া পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে অলিম্পিকে কোয়ালিফাই করার এবং অলিম্পিকে খেলার। যেহেতু এরকম এক সাপোর্ট পাচ্ছি দেশ থেকে, প্রধানমন্ত্রী যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তো আমরা চেষ্টা করব অলিম্পিক পর্যায়ে খেলার এবং আরও ভালো করার। এশিয়ান গেমস, অলিম্পিক, তো টিম যত শক্তিশালী হবে এইসব বড় বড় টুর্নামেন্ট আমাদের কাছে তখন অর্জন করা সহজ হবে। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো উদ্যোগ। আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে, আজকে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি, এবং এটা বলতে পারবো যে অ্যাথলেটদের এইটুক চিন্তা থাকতে হবে যে সামনে আরো ভালো কিছু করতে হবে আমাদের ইন্টারন্যাশনালে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে যারা বিদেশের মাটিতে দেশের পতাকা উড়িয়েছেন, সেই প্যারা অ্যাথলেটরাও আজ এই ঐতিহাসিক বেতন কাঠামোর অংশ। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দিকে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না। আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। যে অ্যামাউন্টটা দিচ্ছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট, এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চুক্তি নবায়নের শানিত তলোয়ার মাথার উপর ঝুলে থাকায় আলস্যের কোনো ঠাঁই নেই। শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন শুরু হবে মাঠের খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গাটা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিন হবে এবং নিচু পর্যায়ে যারা আছে এখনও খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ বাড়াবে। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরও বেশি
শক্তিশালী হবে। প্রত্যেকটা ক্রীড়াবিদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, যে এখানে বড় কিছু আছে। অবশ্যই আমার জুনিয়র যে আছে সে আরো আমার থেকেও বেটার চেষ্টা করে আসতে চাবে আমার জায়গা নিতে, তো আমাকেও চেষ্টা করতে হবে আমার ফিটনেস আরো উপরের লেভেলে নিয়ে আমার জায়গাটা ধরে রাখার জন্য। প্রাপ্তির উচ্ছ্বাস আর টিকে থাকার চ্যালেঞ্জ, এই দুয়ের মেলবন্ধনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ এক গৌরবময় বাঁকে দাঁড়িয়ে। অ্যাথলেটদের এই নতুন লড়াই কি তবে বিশ্বমঞ্চে এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য? সময়ই দিবে সেই উত্তর। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সরকার পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদে জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এই বিল সংসদে পাশ করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার হবেই। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকার বিভিন্ন দেশে বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধিতে কাজ করছে সরকার। তিনি জানান, মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা নামাজ শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। আতিকুর রহমান রুমন বলেন, দুই নেতা প্রায় 20 মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা আসছে দেশে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা দেশে পৌঁছানোর পরপরই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বাড়ায় ডিএনসিসি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে 2018 সালের পর হামের বড় কোনো ক্যাম্পেইন না হওয়ায় যারা টিকা নেয়নি তাদের মধ্যেই রোগটি বেশি ছড়াচ্ছে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আরও 20টি ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে। মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র, ওনাদের সাইড থেকে আমাদের সাইড থেকে নিয়ে, এবং ওনারা ফ্রিকোয়েন্টলি মিটিংয়ে বসে তারা একটা গাইডলাইন তৈরি করবেন, হাউ দে ক্যান হেল্প আস, হাউ উই ক্যান টেক দ্য হেল্প, আমরা কিভাবে সাহায্যটা নেব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব। আমি এখানে ওনাদেরকে বলেছি G2G দিতে উইদাউট গিভিং ইট টু দ্য এনজিও। আরেকটা বলেছি whether they can make the aids in 3 parts, in some portion grants, some portion aid, some portion হয়তো লোন বলেছি। তো এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে, ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। এটুকু ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ভেরি সিনসিয়ার, আমাদেরকে সহযোগিতা করবেন। এই সময় স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম বা মিজেলস রোগ। আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 1 থেকে 9 মাসের মধ্যে। চিকিৎসকরা বলছেন, রোগীদের সংক্রমণ বিবেচনায় চলতি বছরের পুরোটা জুড়েই থাকতে পারে এই রোগ।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই রোগের প্রকোপ ঠেকাতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত টিকা কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দেখুন শরীফুল ইসলামের রিপোর্ট। হবিগঞ্জের 6 মাসের শিশু রায়ান হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তার মতো বাইজিৎ, তাসনিম, রোহান সহ আরো অনেক শিশুই হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। আমার বাবুর হাম উঠছে আজকে প্রায় তো 15 দিন হয়ে গেছে। বাসায় ছিলাম, আজকে এই জায়গায় আছি 7 দিন ধরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 10-12 দিন জ্বর হয়েছিল, ওষুধ খাওয়াইছে অনেক, ডাক্তার থেকে না জ্বর কমে নাই। হঠাৎ করে গোটা বাড়ার পরে মনে হয় যে আবার দেখি শ্বাসকষ্ট, মনে হয় যে কাশি উঠেছে। এই গোটাগুটি হওয়ার সঙ্গে সঙ্গে মানে কাশি মনে হয় যে খাওয়ার মুখে দিলেই কাশি উঠে পড়ে, এরকম ধরনের সমস্যা। তারপরে অনেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাখে না, এই জায়গায় পাঠাইছে। চিকিৎসকরা বলছেন হাম বা মিজলস নিয়ে যারাই আসছেন তাদের বেশিরভাগেরই বয়স 1 থেকে 9 মাসের মধ্যে। শুরুতে এই রোগে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, খিঁচুনি, ডায়রিয়া সহ নানা উপসর্গ দেখা দেয়। রোগীর চাপ অনুযায়ী চলতি বছরের পুরোটা সময় জুড়েই এই রোগের প্রকোপ থাকতে পারে বলে জানান চিকিৎসকরা। প্রতিদিন প্রায় 50 জন 60 জন করে হামের রোগী আসছিল। এখন আমাদের সরকার থেকে খুব দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে হামের চিকিৎসার ব্যবস্থা করার কারণে এখানে রেফার্ড হয়ে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আমাদের এখানে যে রোগীগুলো আসছে তার মধ্যে অর্ধেকেরই বেশি রোগী হচ্ছে 9 মাসের চেয়ে কম বয়সী রোগী। 3-4 মাস বয়স থেকে শুরু করে 9 মাস 10 মাস বয়স পর্যন্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে 1 বছর 2 বছর বয়সী রোগীও আছে। তাই এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান, ভিড়ভাট্টা এড়িয়ে চলা ও নিয়মিত হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের যে হামের রোগীগুলোর অর্ধেকই কিন্তু এখনো তাদের জীবনে যে প্রথম ভ্যাকসিনটা 9 মাস বয়সে পাওয়ার কথা, তাদের সেটা পাওয়ার এখনো সময় হয়নি, তার আগেই তাদের হাম হয়ে যাচ্ছে। আর যাদের টিকা পাওয়ার কথা ছিল তাদের মধ্যে কিছু বাচ্চা আছে যারা টিকা নেয়নি, এটা হয়তো একটা কারণ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশব্যাপী এই রোগের প্রকোপ ঠেকাতে টিকা কার্যক্রম জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আশা করা যায় দ্রুতই এই রোগের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করবো যথাসময় এবং স্টার্ট করব। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশন। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর, শিশু হাসপাতালে করা হয়েছে, ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটে করা হয়েছে, ডিএনসিসিতে করা হয়েছে, নর্থ বেঙ্গলে করা হয়েছে। তাই এই রোগের লক্ষণ প্রকাশ পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকার বলছে বর্তমানে দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে অতিরিক্ত মজুদ ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে পেট্রোল পাম্পে নজরদারি জোরদার এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ মজুদকারীদের ধরিয়ে দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে সরকার। প্যানিক হয়ে অতিরিক্ত মজুদ না করার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেখুন দিনার সুলতানার রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে দাম বাড়লেও দেশীয় বাজারে এখনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, বরং ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রতিদিন প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার একদিকে বিকল্প দেশ থেকে তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে, অন্যদিকে এলএনজি আমদানিও বাড়ানো হয়েছে। সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা না থাকলেও অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন বলে দাবি পেট্রোল পাম্প মালিকদের। এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে বের হওয়ার একটাই পথ, সেটা হলো প্রত্যেকটা গাড়ি, মোটরসাইকেল সবারই তো একটা ব্লু বুক আছে। ওই ব্লু বুকে তার নিজস্ব অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেস যেই থানায়, ওই থানায় একটা কার্ড সিস্টেম করবে, ওই থানায় যাবে, ওই থেকে একটা কার্ড নেবে, 30টা ঘর থাকবে,
1, 2, 3 থেকে 31 পর্যন্ত, এবং সরকার নির্দিষ্ট করে দিবে যে মোটরসাইকেলের জন্য এইটুক, প্রাইভেট কারের জন্য এইটুক, মাইক্রোবাসের জন্য এইটুক, জিপের জন্য এইটুক। ওই নির্দিষ্ট পরিমাণ তেল যেই পাম্পের থেকে যাবে ওই পাম্পের থেকে ওই তেল দিবে, ওই তেলটা লিখে দিবে ওই কার্ডে। তাহলে ওই গাড়ি বা ওই মোটরসাইকেল বা ওই জিপ ওই দিন আর অন্য কোনো পাবলিকের তেল পাবে না। আপনারা এটা করেন, যদি সরকার মহোদয়রা এই কাজটা করেন, আমি মনে করি 3 দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে জ্বালানির কোনো সংকট না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ ও চোরাচালানের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। গত 3 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত সারা দেশে 3168টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 2,08,650 লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে 1053টি, দণ্ড দেওয়া হয়েছে 16 জনকে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মূলত আপনারা খেয়াল করে দেখবেন প্রাইভেট কার, এসইউভি কিংবা মোটরসাইকেল বাইকারদের, যারা মাত্র টোটাল জ্বালানির 6% কনজিউম করে, অর্থাৎ 6% কনজিউমারের দীর্ঘ লাইন দিয়ে খেয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার ত্রুটি খুঁজবার কোনো সুযোগ নেই। আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের সাপ্লাই চেইন স্মুথ রয়েছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মজুদদারকে জেলা প্রশাসন আইনের আওতায় আনছে এবং তাদের কাছ থেকে এই জ্বালানি তেল তারা মজুদ করেছেন সেটি উদ্ধার করছে। আজকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছি, আগামীতে যারা এভাবে অবৈধ মজুদদার কিংবা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে, আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পুরস্কার ঘোষণা করব। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশলগত মজুদ বৃদ্ধি, স্থানীয় জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। তবে যে দীর্ঘমেয়াদী চিন্তা আমাদের সবসময় থাকা উচিত। তার মধ্যে আমাদের গ্যাসের যেই আমরা উত্তোলনের চেষ্টা করছি, এটাকে ত্বরান্বিত করতে হবে। ত্বরান্বিত বললেই হবে না, শুধু একদম সিরিয়াসলি টাকা পয়সা দিয়ে করতে হবে। আর নবায়নযোগ্য বিদ্যুতের উপরে জোর দিতে হবে। যেরকম স্ট্র্যাটেজিক রিজার্ভ যেসব দেশে এখন আছে তারা কিন্তু অত বিচলিত হচ্ছে না। যেরকম জাপানের খুব ভালো রকমের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। তাদের যদি যেমন তারা জানে ওরা 100% তারা আমদানির উপরে নির্ভরশীল, তারা করেছে কি 6 মাসের মতো একটা রিজার্ভ রেখে দিয়েছে। তো আমাদেরকে এরকম দীর্ঘমেয়াদী চিন্তা করে আমাদেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে হবে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় বড় পরিসরে কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এপ্রিল মাসের যে চাহিদা সকল ধরনের জ্বালানির, সেই চাহিদা মেটানোর জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা এই মুহূর্তে আসলে ফোকাস করছি ধাপে ধাপে 60 দিন 90 দিন পর্যন্ত আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজন সবার দায়িত্বশীল ভূমিকা। পেনিক হয়ে অতিরিক্ত মজুদ না করে সচেতন ব্যবহারের মাধ্যমেই নিশ্চিত হতে পারে জ্বালানি নিরাপত্তা, এমন অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা বেলা 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপরা, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও শুভান্নুধ্যায়ীরা। আরও অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মিরাজউদ্দিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান,
এছাড়া জানা যায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। একজন নারীর দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় তার জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি 56টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগে মহাপরিচালকের পদ তিনি অলংকৃত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করতেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একজন মহিষী মহিলাকে হারালাম, আমরা হারালাম একজন সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষকে, আমরা হারালাম একজন সফল স্ত্রীকে যিনি তার স্বামীকে সবসময় সহযোগিতা করে সাফল্যের দাম প্রান্তে পৌঁছে দিয়েছেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাও। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করতে পারে। জানাজা শেষে মরহুমার কফিনের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমা দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি PCCI এর নেতৃবৃন্দ আজ দুপুরে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে এর সহসভাপতি এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা পাবনায় ৫,০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সহ সংগঠনটির কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি তাদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা সদরের চর ভবানীপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, শিক্ষা, তথ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে শিশুদের দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আজ সেভ দ্য চিলড্রেন আয়োজিত মিট ক্লাব দ্য নেক্সট ওয়েব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে রেখেছে। তবে দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমতুল্লাহ। একাডেমিক চর্চা এবং গবেষণার উপর জোর দিতে পারলে দেশের তরুণ চিকিৎসকরা চিকিৎসা খাতকে বিশ্বমানের করে তুলবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সমিতির OSBর 53 বছরের পদার্পণ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একথা বলেন।
এই সময় তিনি বলেন, দেশের চক্ষু চিকিৎসক ও রোগীদের কল্যাণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। এতে ওএসবির সদস্যরা বলেন, দেশে এখনও অনেক মানুষ প্রতিরোধযোগ্য অন্ধত্বে ভুগছে। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে অন্ধত্বের হাত থেকে বৃহৎ জনগোষ্ঠীকে রক্ষা করা সম্ভব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মহাসচিব ডাক্তার জিন্নুরাইন নিউটন সহ দেশ বরেণ্য চক্ষু চিকিৎসকবৃন্দ। তাদেরকে আমরা সরকারের ইতিবাচক প্রচারণা তুলে ধরতে বেসরকারি টেলিভিশনগুলোর আরও বেশি সহযোগিতা কামনা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আজ বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন মালিক ও পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সরকারের পক্ষ থেকে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এ সহযোগিতা কামনা করেন। এ সময় টেলিভিশনগুলোর প্রতিনিধি ও সাংবাদিক নেতাদের পক্ষ থেকে জনস্বার্থে সরকারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে জনস্বাস্থ্যের জন্য এখন বড় হুমকি বায়ু দূষণ। ইটভাটা ও গাড়ির কালো ধোঁয়া, নির্মাণাধীন ভবন, ধূমপান বায়ু দূষণের অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের ফলে ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক ও ক্যান্সারের মতো নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তাই বায়ু দূষণ রোধে নিয়মিত মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের অভিমত বিশেষজ্ঞদের। দেখুন শরীফুল ইসলামের রিপোর্ট। বায়ু দূষণ আজ মৌসুমি বা শহরকেন্দ্রিক সমস্যা নয়, এটি একটি কাঠামোগত ও দীর্ঘস্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। রাজধানী ঢাকা ও দেশের বড় শহরগুলো বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরের তালিকায় স্থান করে নিচ্ছে। ইটভাটা, নির্মাণ কাজের ধুলা, পুরনো যানবাহন, নিম্নমানের জ্বালানি, শিল্প কলকারখানার বর্জ্য, দুর্বল ব্যবস্থাপনা সব মিলিয়ে বায়ু দূষণের উৎস বহুমাত্রিক। সূক্ষ্ম ধূলিকণা, গাড়ির কালো ধোঁয়া সরাসরি প্রভাব ফেলছে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের উপর। ফলে বাড়ছে শ্বাসতন্ত্রের নানা প্রদাহ, হৃদরোগ, স্ট্রোক সহ অকাল মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল অসুখ, তারপরে হচ্ছে সিওপিডি, অকুপেশনাল বা বিভিন্ন ধরনের অ্যাজমা, এবং বায়ু দূষণের মাধ্যমে ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে যদি বায়ুতে ক্ষতিকারক কেমিক্যাল বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে। এছাড়া এই বায়ু দূষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের হার্টের বা ফুসফুসের বাইরে ব্লাড প্রেশার এবং স্নায়ুর রোগ, এবং দেখা যায় যে এমনকি আমাদের নার্ভাস সিস্টেমের বিভিন্ন ধরনের অসুখ এর মাধ্যমে হয়ে যায়। এবং কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে সব সময় গা ম্যাজ করে, মাথা ব্যথা করে, শরীর দুর্বল থাকে। দেখা যাচ্ছে যে এগুলি অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ। হাসপাতালের শয্যায় শ্বাসকষ্টে কাতর রোগী, শিশুদের দুর্বল ফুসফুস, বয়স্কদের দীর্ঘস্থায়ী রোগ এবং অকাল মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা একটি নীরব জনস্বাস্থ্যের বিপর্যয়ের মধ্যে বসবাস করছি। প্রতিকারের জন্য কিছু উপায় আমাদের কিছু ব্যক্তি লেভেলে এগিয়ে আসতে হবে এবং কিছু সরকারি লেভেলেও কাজ করতে হবে। এটা আমরা বিশেষ করে মাস্ক পরিধানের ক্ষেত্রে আমরা সচেতন থাকব, মাস্ক পরিধান করব। তারপরে আমাদের কিছু জিনিস আছে, যে কিছু রেসপিরেটরি ডিজিজ আছে, যখন আমরা এয়ার পলিউশন হয়ে আমাদের দেখা যাচ্ছে যে এয়ারওয়ের যে ফাংশনটা আছে, লাং ফাংশনে ইম্পায়ারমেন্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্বাসনালীর রোগে ভুগি, এবং সেটার জন্য আমরা কিছু ভ্যাকসিনেশনেরও ব্যাপার আছে, আমরা ভ্যাকসিনও ইউজ করতে পারি। আর পাশাপাশি সরকারি লেভেলেও আমার মনে হয় যে কিছু আইন করে হলেও যে মানে কালো ধোঁয়া, তারপরে ইমারত নির্মাণ, তারপরে আপনার শিল্পায়ন, ইটের বাটা, এগুলির ক্ষেত্রেও সরকারি একটা পলিসি নেওয়া দরকার, যাতে জনগণ যাতে সাফার না হয় এবং জনগণ যাতে মুক্তভাবে বাতাস নিতে পারে। কর্মক্ষমতার অবক্ষয়ের পাশাপাশি অর্থনীতিকেও নীরবে দুর্বল করে দিচ্ছে এই বায়ু দূষণ। তাই বায়ু দূষণ রোধ সহ জনস্বাস্থ্যের হুমকি ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।
সুপ্রিয় দর্শক, দেশ ও জনপদের সংবাদ আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।